আপনার সেক্টরে কাজে লাগাতে চাচ্ছেন, আমরা যেন ততটুকু দিতে পারি। আমার প্রতি দোয়া রাখবেন যেন আমি সুস্থ থাকি, সেইভাবে আপনাকে পড়াতে পারি। দেখেন, আজকে আমরা একটু প্রেজেন্টেশন নিয়ে একটু কথা বলবো। প্রেজেন্টেশন অর্থ হচ্ছে উপস্থাপনা। আপনি আপনার অফিসে, আপনার বাসায়, আপনার রাস্তায়, যে কোনো জায়গায় নিজেকে কিভাবে উপস্থাপন করতে হয়, যে কোনো অনুষ্ঠানে কথা বলতে হয়, সেই জায়গাটা আমরা এখন একটু দেখবো, যে কিভাবে আমরা নিজেকে পরিচিত করতে পারি। হাউ ক্যান উই স্টার্ট আ গুড প্রেজেন্টেশন বিফোর অডিয়েন্স, অর্থাৎ দর্শকদের সামনে কিভাবে আমরা সুন্দর একটা উপস্থাপনা তুলে ধরতে পারি, সেই বিষয়টা আমরা এখন একটু দেখবো, যে কিভাবে আমরা দর্শকদের সামনে নিজেকে মেলে ধরতে পারি, কিভাবে তুলে ধরতে পারি। প্রথমেই আমাদেরকে বলতে হবে এই কথাগুলো, কি কথাগুলো, সেই কথাগুলো একটু দেখবেন। আমরা প্রথমে বলবো গুড আফটারনুন এভরিওয়ান। যদি আপনি সকালবেলায় সেই অনুষ্ঠান হয়ে থাকে, বলবেন গুড মর্নিং এভরিওয়ান। হাউ আর ইউ, প্রথমে বলতে হবে হাউ আর ইউ, এটা বিদেশিদের জন্য একটা ভদ্রতার সংকেত। হাউ আর ইউ, আপনারা কেমন আছেন। দিস ইজ নেম, এখানে নাম বলতে হবে। দিস ইজ মিস্টার রনি, দিস ইজ মিস্টার, যার যে নাম সেটা বলবো। তারপর বলবো কি, ফার্স্ট আই উড লাইক টু থ্যাঙ্কস মাই অনারেবল মডারেটর স্যার ব্রাদার নেম ফর গিভিং মি সাচ আ চান্স টু সে এ ফিউ ওয়ার্ডস অ্যাবাউট দ্য সিলেক্টেড টপিক ইন ফ্রন্ট অফ ইউ। আমার যিনি স্যার বা মডারেটর রয়েছেন, আপনাদের সামনে এই বিষয়টার উপরে কথা বলার জন্য আমাকে সুযোগ করে দিয়েছেন, এর জন্য স্যারকে অনেক ধন্যবাদ। টুডেজ টপিক ইজ ড্যাশ, এখানে টপিকটা না বলতে হবে। অর্থাৎ আপনি যে টপিকের উপরে কথা বলবেন, বলতে হবে যে টুডেজ টপিক ইজ অ্যাবাউট রোড অ্যাক্সিডেন্ট, টুডেজ টপিক ইজ অ্যাবাউট হাউ টু লার্ন ইংলিশ, টুডেজ টপিক ইজ হাউ টু বি আ গুড ডক্টর। এইভাবে এখানে টপিকের নামটা বলতে হবে। টপিকস নেম বলার পরে বলতে হবে ডিয়ার অডিয়েন্স, অর্থাৎ প্রিয় শ্রোতাবৃন্দ বা দর্শক বৃন্দ। এটা কিন্তু আপনাকে বলে এবার আপনি কি বলতে চাচ্ছেন, বডিটা আপনাকে শুরু করতে হবে। অর্থাৎ এই দুইটা তিনটা বাক্য বা দুইটা তিনটা লাইন আপনি একটু মুখস্থ করে ফেলবেন। তারপর কি করতে হবে, স্টার্টিং সিস্টেম টু, অর্থাৎ আমরা ওই কথাগুলো কিভাবে আরো একটু অন্যভাবে বলতে পারি, দেখেন। অর্থাৎ ডিয়ার স্যার, আই এম গিভিং ইউ থ্যাঙ্কস, প্রিয় মহোদয় বা জনাব, আপনাকে আমি ধন্যবাদ দিতে চাই, ফর গিভিং মি, আমাকে, ফর ইনভাইটিং মি, আমাকে এখানে আমন্ত্রণ জানার জন্য। গুড ইভিনিং, এটা যদি সন্ধ্যাবেলা হয় বা রাত্রে হয় গুড ইভিনিং বলবেন, আর যদি সকালবেলা হয় গুড ইভিনিং, গুড মর্নিং বলবেন। হোপ ইউ আর কোয়াইট ওয়েল ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি, আশা করি আপনি শারীরিকভাবে এবং মানসিকভাবে সুস্থ আছেন। আই অ্যাম ড্যাশ, এখানে আপনার নামটা বলতে হবে, নেমের জায়গায় এখানে নামটা বসাতে হবে, যে আমি হই অমুক। এবার কি করতে হবে, আই ফিল গ্ল্যাড টু বি ইউ, আপনার সঙ্গে থাকতে পেরে আমি আনন্দিত। নাও আই এম গোয়িং টু স্টার্ট ডিসকাশন অন টুডেজ টপিক। দেখেন, নাও আই এম গোয়িং টু স্টার্ট ডিসকাশন অন টুডেজ টপিক, আজকের টপিকের উপরে আমি আলোচনা পেশ করতে যাচ্ছি। দ্য টপিকস নেম ইজ, এখানে টপিকের নামটা বলতে হবে, যে ওই টপিকটা কোন বিষয়ের উপরে। তারপর কি বলতে হবে, ডিয়ার ফ্রেন্ডস, ডিয়ার ফ্রেন্ডস, প্রিয় বন্ধুরা। এই ডিয়ার ফ্রেন্ডস বলে এখানে আপনি আপনার মূল বক্তব্যটা তুলে ধরবেন, যে আমি এই বিষয়ের উপরে কথা বলতে চাই। এই যে দুইটা সিস্টেম দেখালাম না, একটু কষ্ট করে এই বাক্যগুলো মুখস্থ করবেন বা বুঝে বুঝে দুই একবার পড়বেন। দেখবেন কিভাবে একটা মানুষ অনেকগুলো মানুষের সামনে কথা বলতে পারে, এই বিষয়টা আপনি খুব ভালোভাবে বুঝে যাবেন। স্টার্টিং সিস্টেম থ্রি দেওয়া আছে, ফোর দেওয়া আছে। কিভাবে আমরা ফিনিশিং করব, এইবার দেখেন, আমরা তো শুরু করলাম, মোটরসাইকেল চালানো শিখলাম, কিন্তু মোটরসাইকেল থামাবো কিভাবে, সেই জায়গাটা দেখেন। ফিনিশিং সিস্টেম, আমার এক বড় ভাইয়া কি করছিল, উনি একবার মোটরসাইকেল কিনে আনছিল, এটা অনেক আগে 1990 সালে গ্রামের বাড়িতে। তখন কিন্তু কোনো গ্রামে ওইভাবে মোটরসাইকেল দেখা যেত না, তো ওনার টাকা পয়সা ছিল। উনি কিন্তু ওই গাড়িটা একবার মাঠে নিয়ে গিয়ে স্টার্ট দিয়ে চালানো শুরু করেছে। উনি কার কাছে শুনছে যে এইভাবে স্টার্ট দিতে হয়, এইভাবে চালাতে হয়। এখন মজার ব্যাপার হচ্ছে, উনি ওই গাড়িটা স্টার্ট দিয়ে মাঠে শুধু ঘুরতেই আছে, ঘুরতেই আছে, এবার কিভাবে বন্ধ করবে এটা কিন্তু উনি জানে না। তো পরবর্তীতে কি হলো, লোকজন গিয়ে পিছন দিক থেকে টেনে ধরে তারপরে ওনাকে থামাতে হলো। এখন আমি তো কথা বলা শুরু করলাম, এখন শেষ নামাবো কিভাবে, দেখেন। আপনার বডি, বডি অফ দ্য লেটার, পত্র গর্ভ যেটাকে বলা হয়, আপনি অনেক কথা বললেন এইভাবে শুরু শুরু করার পরে, এই সেই বিভিন্ন কিছু বলে টলে, এবার শেষ নামাবেন কিভাবে, দেখেন। ফিনিশিং সিস্টেম ওয়ান, এটা শেষে বলতে হবে, দ্যাটস অল অ্যাবাউট ফ্রম মাই সাইড, আমার তরফ থেকে জাস্ট এতটুকু। ফর দ্য টাইম বিং, এই সময়ের জন্য। থ্যাংক ইউ সো মাচ, সবাইকে অনেক ধন্যবাদ। ফর লিসনিং মাই স্পিচ উইথ প্যাশেন্স, ধৈর্য সহকারে আমার কথা শোনার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। হোপ দ্য কনভারসেশন উইল হেল্প আস ফর আওয়ার ফিউচার লাইফ,
আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম এটা আমাদের ভবিষ্যৎ জীবনের জন্য হেল্প আস, আমাদেরকে সাহায্য করবে। হেল্প আস শব্দের অর্থ সাহায্য করা, আস মানে আমাদের। উই উইল মিট উইথ অ্যানাদার টাইম, ইন্টারেস্টিং টপিক এগেইন। অন্য একটা টপিক নিয়ে অন্য একটি সময় আমরা সবাই আবার সাক্ষাৎ করব। স্টে ওয়েল, ততক্ষণ ভালো থাকবেন। টিল দেন আল্লাহ হাফিজ। টিল দেন আল্লাহ হাফেজ, ততক্ষণ সবাই ভালো থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ। এবার ফিনিশিং সিস্টেম 2 দেখেন, এটা আরো সহজ, খুব সহজ। এটা বলতে পারেন, দ্যাটস অল অ্যাবাউট মি, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কাইন্ড অ্যাটেনশন, স্টে ওয়েল, সি ইউ নেক্সট। কি বললাম? দ্যাটস অল অ্যাবাউট মি, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কাইন্ড অ্যাটেনশন, স্টে ওয়েল, সি ইউ নেক্সট। অর্থাৎ দ্যাটস অল অ্যাবাউট মি, আমার তরফ থেকে এতটুকুই ছিল। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কাইন্ড অ্যাটেনশন, আপনার গভীর মনোযোগের জন্য সবাইকে ধন্যবাদ। স্টে ওয়েল, ভালো থাকবেন। সি ইউ নেক্সট, পরবর্তীতে আবার দেখা হবে। এই শব্দগুলা ব্যবহার করে আপনি মানুষের সামনে কথা বলতে পারবেন। এবার আমরা একটা দেখবো যে আপনাকে বলা হলো আপনার অফিস থেকে বা আপনি নিজে নিজে আজকে এই কাজটা করবেন। আমি এই পিডিএফটা এখন পাঠিয়ে দিব ক্লাস শেষের পরে। এটা কি করতে হবে? এই রেকর্ড গুলো দেখে আপনি এই কথাগুলো একটু মোবাইলে রেকর্ড করবেন বা আপনি নিজে নিজে একটু বলবেন। প্রয়োজনে এইটা আপনার ল্যাপটপ বা মোবাইলের সামনে নিয়ে আপনি একটু পড়বেন। এই কথাগুলো দেখেন, ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, কিভাবে নিজেকে বর্ণনা করতে হয়। ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, প্রথমে বলতে হবে আসসালামু আলাইকুম, গুড মর্নিং ইউ অল। ওয়েল, আই এম গ্ল্যাড টু ইন্ট্রোডিউস মাইসেলফ, নিজেকে বর্ণনা করতে পেরে আমি আনন্দিত। মাই নেম ইজ সৈকত, এখানে আমি জাস্ট একটা নাম ব্যবহার করেছি, আপনি আপনার নাম বলবেন। শুনতে পাচ্ছেন কথাগুলো খুব স্পষ্ট? শুনতে পাচ্ছি। এইটা দেখেন কিভাবে নিজেকে বর্ণনা করতে হয়। আপনি একটা ভাইবা দিতে গেছেন, ওখানে আপনাকে বললো যে প্লিজ ইন্ট্রোডিউস ইউর সেলফ মিস্টার ফজলুল হক, আপনাকে নিজেকে আপনি বর্ণনা করেন ইন ইংলিশে, ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। অ্যাট ফার্স্ট ইউ হ্যাভ টু স্টার্ট ফ্রম দিস হেয়ার, এখান থেকে আপনি শুরু করবেন। ফ্রম হেয়ার অর্থাৎ এখান থেকে। আজকে দেখেন আমি আপনাকে স্পোকেন শিখাবো, শুধু গ্রামার শিখলে হবে না, পাশাপাশি কথা বলা শিখাবো। আপনার সঙ্গে কথা বলবেন, দেখবেন কিছুদিনের ভিতরে আপনি কথা বলতে শিখে গেছেন, ফ্লুয়েন্টলি শিখে গেছেন। বলতে হবে ওয়েল আই এম গ্ল্যাড টু ইন্ট্রোডিউস মাইসেলফ, মাইসেলফ শব্দের অর্থ হচ্ছে আমি নিজে। এই শব্দগুলা, টুকটাক শব্দগুলো আমরা একটু মুখস্থ করব। মাই নেম ইজ সৈকত, দিস ইজ মিস্টার সৈকত। এই মাই নেম ইজ সৈকত না বলে এটা বলাও যায় দিস ইজ মিস্টার সৈকত। আই এম 25 ইয়ার্স ওল্ড, আমার বয়স 25 বছর। আই এম বাংলাদেশি বাই বার্থ, আই এম বাংলাদেশি বাই বার্থ, আমি জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক। মাই হোম ডিস্ট্রিক্ট ইজ বাগেরহাট, এখানে আপনার হোম ডিস্ট্রিক্ট যেটা বাংলাদেশে সেইটা বলবেন। এট প্রেজেন্ট আই এম লিভিং ইন ঢাকা, এখানে অ্যাট হবে না, এটা ইন হবে, বড় শহরের পূর্বে ইন বসে, আই এন। আমি এখন ঢাকা শহরে বসবাস করছি। আই এম আই স্টুডেন্ট, এখানে যদি আপনি চাকরিজীবী হন বলতে হবে আই এম এ জব হোল্ডার, আমি একজন চাকুরিজীবী। অথবা এখানে এ লিখেছে ছাত্র, তো কোথায় পড়াশোনা করছে দেখেন, I am having my undergraduate program from City University in English language and literature. এখানে আপনি যদি ঢাকা ইউনিভার্সিটিতে পড়েন, খুলনা ইউনিভার্সিটিতে পড়েন বলতে হবে আই এম হ্যাভিং। এখানে হ্যাভিং মানে হচ্ছে আমি পড়াশোনা করছি, আমি নিচ্ছি। হ্যাভ মানে হচ্ছে নেওয়া। হ্যাভ এর অনেক অর্থ, আজকে সেই ডু ভার্ব, বি ভার্ব এবং হ্যাভ ভার্ব নিয়ে ক্লাস করবো এটার পরেই। আই এম হ্যাভিং আন্ডার মাই গ্রাজুয়েট প্রোগ্রাম ফ্রম সিটি ইউনিভার্সিটি ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার। I am doing my bachelor degree in English language at City University. I am from Muslim middle class family. আমি মুসলিম মধ্যবিত্ত পরিবার থেকে এসেছি। Our family consists of, আমাদের পরিবার গঠিত 7 members। দেখেন consist of এটা একটা ফ্রেজ, এর অর্থ হচ্ছে গঠিত। My parents and I love my parents and I have lovely 4 brothers and only sister। আমার 4 ভাই আছে এবং এক বোন আছে। My father is a businessman, আমার বাবা একজন ব্যবসায়ী। And my mother is a housewife, এবং আমার মা একজন গৃহিণী। I am married or single, এখানে আপনার ম্যারিটারিয়াল স্ট্যাটাস যা আছে সেই স্ট্যাটাস দিতে দিতে হবে। My favorite sports are football and cricket, আমার প্রিয় খেলা ফুটবল এবং ক্রিকেট। My favorite colors are black and white, আমার প্রিয় রং কালো এবং সাদা। আই এম ইন্টারেস্টেড ইন মিডিয়া। মাই ফিউচার প্ল্যান ইজ টু বি আ টিচার, এখানে আপনি এই বাক্যটা তৈরি করে লিখে দিতে পারেন। মাই ফিউচার প্ল্যান ইজ টু বি আ গুড স্পিকার ইন ইংলিশ, আমার ভবিষ্যৎ পরিকল্পনা আমি ইংরেজিতে ভালো একজন বক্তা হতে চাই। অথবা বলা যায় মাই ফিউচার প্ল্যান ইজ টু বি আ ইঞ্জিনিয়ার, অ্যান ইঞ্জিনিয়ার, আ ডক্টর, এখানে আপনার যা ইচ্ছা লিখতে পারেন। দ্যাটস অল অ্যাবাউট মি, আমার তরফ থেকে এতটুকু। থ্যাংক ইউ ফর প্যাশেন্স শেয়ারিং, ধৈর্য সহকারে শোনার জন্য ধন্যবাদ। আই হ্যাভ গ্রোন আপ ইন অ্যান এক্সটেন্ডেড ফ্যামিলি, দেখেন এই যে বাক্যটা, এটা শেষে না, এটা কোনো একটা
ওই উপরে ভিতরে দিতে হবে। আমি আপনাকে লেখার সুবিধার জন্য এখানে লিখে রেখেছি যে আই হ্যাভ গ্রোন আপ, বাক্যটা কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কিভাবে শিখবেন? দেখেন এখানে হ্যাভ আছে এবং এরপরে যে ভার্বটা রয়েছে হ্যাজ, হ্যাজ, হ্যাভ, হ্যাড, এরপরে সবসময় ভার্বের ভি থ্রি বসে। যে দেখেন এখানে ভার্বের ভি থ্রি বসিয়েছি, গ্রো, গ্রিউ, গ্রন। এই গ্রো থেকে এসেছে কিন্তু গ্রন। এই জন্য আমি আপনাকে একটা শীট, এই যে যে কথাটা বলেছিলাম, সেটা হচ্ছে কনজুগেশন অফ ভার্ব, আমরা কোথায় জানি দেখেছিলাম। অর্থাৎ ওই ভার্ব ফর্মটা মুখস্থ করতে হবে। এই গ্রোন কোথা থেকে এসেছে? গ্রো থেকে। যদি বলি আমি ভাত খেয়েছি, কি হবে? আই হ্যাভ ইটেন রাইস। এই ইটেন কোথা থেকে আসলো? দেখেন এখানে লিখলাম আই এইচ এ ভিই, আই হ্যাভ ইটেন, ই এ টি ই এন, আই হ্যাভ ইটেন রাইস, আর আই সিই। এটার অর্থ হচ্ছে আমি ভাত খাইয়াছি। আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খাইয়াছি। কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কেন? কারণ সাবজেক্টের পরে হ্যাজ বা হ্যাভ রয়েছে এবং ভার্বের ভি থ্রি বসেছে এবং পরবর্তীতে অবজেক্ট রয়েছে। এই জন্য এগুলাকে বলা হচ্ছে ভার্বের ভি থ্রি ফর্ম এবং এই বাক্যটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো আই হ্যাভ গ্রোন আপ, আমি বেড়ে উঠেছি। গ্রো আপ শব্দের অর্থ হচ্ছে বেড়ে ওঠা, বড় হওয়া। আই হ্যাভ গ্রোন আপ ইন অ্যান এক্সটেন্ডেড ফ্যামিলি, এখানে ভিতরে দিতে পারেন এই যে আই এম ফ্রম মুসলিম মিডল ক্লাস ফ্যামিলি। এর পরবর্তীতে এই বাক্যটা লিখে দিতে হবে আই হ্যাভ গ্রোন আপ ইন অ্যান এক্সটেন্ডেড ফ্যামিলি, আমি বড় পরিবারে বেড়ে উঠেছি। কারণ এখানে বলেছে আমার 4 ভাই এবং 1 বোন আছে, সঙ্গে দাদা দাদি, বাবা মা, কাকা কাকি রয়েছে। তো দেখেন কত সুন্দর একটি ইন্ট্রোডিউস ইয়ারসেলফ, নিজে নিজে আমরা একটা নিজের বর্ণনা দিলাম। এখানে উপরে থেকে একটু পড়ে ফেলেন তো, আসসালামু আলাইকুম এইভাবে একটু। Assalamu alaikum. Good morning, you all. Well, I am glad to introduce myself. My name is Rafael. This is Mr. Rafael. I am 30 years old. I am Bangladeshi by birth. My home district is Noakhali. At present, I am living in Hong Kong. I am a job holder. I am having my undergraduate program from City University in English language and literature. I am doing my bachelor degree in English language at City University. I am from Muslim middle class family. Our family consists of 7 members. My parents and I have lovely 4 brothers and only 1 sister. My father is a businessman and my mother is a housewife. I am married. My favorite sports are football and cricket. My favorite colors are black and white. I am interested in media. My future plan is to be a teacher. That's all about me. Thank you for patience hearing. I have grown up in an extended family. থ্যাংক ইউ, এক্সিলেন্ট প্রেজেন্টেশন। দেখেন আপনি নিজে নিজেই কিন্তু একবার পড়ে এখান থেকে হয়তো 15টা বাক্য আছে, এর ভিতরে মিনিমাম 5 থেকে 6টি বাক্য আপনার মনে থাকবে। তো আপনি যদি এটা 5 বার দেখে দেখে রিডিং করেন, দেখবেন আপনার প্রায় মুখস্থ হয়ে যাবে। তো আমরা মুখস্থ করব না, আমরা এর জন্য গ্রামারের রুল শিখতেছি, যেন আমরা তৈরি করে কথা বলতে পারি। আর এই তৈরি করে কথা বলার জন্য দেখেন এখানে আমি এইটাও মনে হয় গত ক্লাসে দেখিয়েছিলাম কিনা জানি না, আজকে একটু আপনাকে দেখাই যে কিভাবে আমরা একটি মাত্র ভার্ব ডু, এই ডু ভার্বটাকে ব্যবহার করে দেখেন স্পোকেন ইংলিশে ধীরে ধীরে এগুলা কিন্তু আপনাকে শিখাবো। স্পোকেন ইংলিশ কিভাবে আমরা ইংরেজিতে কথা বলা শিখতে পারি, সেই জায়গাটা হচ্ছে আমি করি। এখানে ডু ভার্ব দিয়ে এই ডু ভার্বকে কত ভাবে চেঞ্জ করা যায় আমরা একটু দেখব। আমি করি, আই ডু। আমি করছি, আই এম ডুইং। আমি করিয়াছি, আই হ্যাভ ডান। আমি করেছিলাম, আই ডিড। এই ডু ভার্বের ভি টু ফর্ম বা পাস্ট ফর্মকে বলা হচ্ছে ডিড। আমি করেছিলাম, আই ডিড। আমি করেছিলাম, আই হ্যাড ডান। আই হ্যাড ডান। দেখেন এখানে কিন্তু এটা পাস্ট পারফেক্টের নিয়মে করা হয়েছে। দুইটার বাংলা বাক্যই কিন্তু একই। দেখেন আমি করেছিলাম, আমি করেছিলাম, আই ডিড, আই হ্যাড ডান। আই ডিড, আই হ্যাড ডান। প্রথমটা হচ্ছে পাস্ট ইনডেফিনিটের নিয়মে, পরেরটা হচ্ছে পাস্ট পারফেক্টের নিয়মে। পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট। মনে রাখবেন পারফেক্ট মানেই হ্যাজ, হ্যাভ অথবা হ্যাড এর ব্যবহার করতে হবে। যেহেতু এটা পাস্ট পারফেক্ট, এখানে হ্যাড এর ব্যবহার হয়েছে। আই হ্যাড ডান, আমি করিতেছিলাম, আই ওয়াজ ডুইং। আমি করিতেছিলাম, আই ওয়াজ ডুইং। আমি করব, আই উইল ডু।
আমি করতে থাকবো, আই উইল বি ডুইং। আমি করতেও পারি, আই মে ডু। আমি করতেও পারতাম, আই মাইট ডু। দেখেন আই মে ডু, এটা বললে একটা সম্ভাবনা বোঝায়, আমি করতে পারি। যদি বলি ইট মে রেইন টুডে, আজ বৃষ্টি হতে পারে, সে আজ আসতে পারে, হি মে কাম টুডে। আজ আমার পরীক্ষার রেজাল্ট দিতে পারে, মাই এক্সাম রেজাল্ট মে বি পাবলিশড টুডে। এই মে এর ব্যবহার আপনাকে কনভারসেশন করাবো, ডায়লগ করাবো। ডায়লগ করালে কি হবে দেখবেন, প্রচুর পরিমাণ আপনি নিজের থেকে কথা বলতে পারবেন। ডায়লগটা কিভাবে থাকবে, আমাদের দৈনন্দিন জীবনের উপরে ভিত্তি করে। অর্থাৎ আমরা প্রত্যেক দিন যে কথাগুলা বলি, যেমন আপনি সকালে অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছেন, আপনার কলিগ, আপনার রুমমেট, বা আপনার ওখানে যদি ফ্যামিলি থেকে থাকে, আপনার সন্তান আপনাকে জিজ্ঞাসা করছে যে ডিয়ার ফাদার, হোয়ার আর ইউ গোয়িং নাও। দেখেন সেও কিন্তু মনে করেন ইংরেজি জানে, আপনাকে ইংলিশে প্রশ্ন করলো, ডিয়ার ফাদার, হোয়ার আর ইউ গোয়িং নাও, প্রিয় বাবা বা আব্বা আপনি কোথায় যাচ্ছেন। তখন আপনি তাকে ইংলিশে উত্তর দিবেন, বলবেন যে মাই ডিয়ার সান, আই অ্যাম গোয়িং টু অফিস নাও। অর্থাৎ ও প্রশ্ন করেছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, আপনাকে উত্তর দিতে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। তো এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালীটা কি, সাবজেক্ট প্লাস অ্যামিজার, সাবজেক্ট প্লাস অ্যামিজার, তারপর মূল ভার্বের পর আইএনজি, তারপর কি বলতে হবে, সাবজেক্ট প্লাস অ্যামিজার, মূল ভার্বের পর আইএনজি, তারপর থাকবে হচ্ছে অবজেক্ট প্লাস বাকি অংশ। যেমন আই অ্যাম গোয়িং টু অফিস নাও, আই অ্যাম গোয়িং টু অফিস নাও, আমি এখন অফিসে যাইতেছি, আমি কি করছি, অফিসে যাচ্ছি। অর্থাৎ এই জায়গাটা মনে রাখতে হবে যে আমাকে ভার্বের পরিবর্তনটা বুঝতে হবে। তারপর আছে আরো ডু দিয়ে রয়েছে, আই শুড ডু, আমার করা উচিত, আমার করা প্রয়োজন, আই নিড ডু, আমি অবশ্যই করব, আই মাস্ট ডু, আমি করতাম, আই উড ডু। দেখেন আমি করি, আই ডু, আর আমি করতাম তখন আই উড ডু, আর যখন অবশ্যই বুঝাবে তখন আই মাস্ট ডু। আমাকে করতে হবে, আই হ্যাভ টু ডু। কি করতে হবে, যদি বলে আমাকে কাজটি করতে হবে, আই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক। আমাকে রান্না করতে হবে, আই হ্যাভ টু ডু কুক ফুড। আমাকে করতে হয়েছিল, আই হ্যাড টু ডু। এই ভার্বের যে পরিবর্তন, এই পরিবর্তনটা আমাকে লক্ষ্য করতে হবে। আরো রয়েছে, এই জায়গাটা একটু দেখবো, দেখেন এইভাবে প্র্যাকটিস করলে মুখের জড়তা কেটে যাবে। আমাদের জড়তা কাটানোর জন্য আমরা এভাবে প্র্যাকটিস করব। কিভাবে, ফাইন্ড, দেখেন আমি খুঁজে পাই, আই ফাইন্ড, আমি খুঁজে পাই। আমি খুঁজে পেলাম, আমি খুঁজে পেলাম, অর্থাৎ ফাইন্ড এর ভি টু বা পাস্ট টেন্স হবে আই ফাউন্ড, কি হবে, আই ফাউন্ড। আমি খুঁজে পেয়েছি, আই হ্যাভ ফাউন্ড। আমি খুঁজে পেয়েছি, আই হ্যাভ ফাউন্ড। আমি খুঁজে পেয়েছিলাম, আই হ্যাড ফাউন্ড। আমি খুঁজে পেয়েছিলাম, কি হবে, আই হ্যাড ফাউন্ড। আমি খুঁজে পাবো, আই উইল ফাইন্ড। আমি খুঁজে পেতে পারি, আই ক্যান ফাইন্ড। আমার খুঁজে পাওয়া উচিত, আই শুড ফাইন্ড। আমি খুঁজে পেতে পারতাম, আই কুড ফাইন্ড। আমি অবশ্যই খুঁজে পাবো, আই মাস্ট ফাইন্ড। এগুলো পাঠিয়ে দিব, এগুলো বারবার প্র্যাকটিস করতে হবে। টাং টুইস্টারের ক্লাসটা মনে হয় নেওয়া হয়নি, এইটা নিব। কিভাবে প্রচুর পরিমাণে মুখের জড়তা কাটানো যায়, এই টাং টুইস্টার, অর্থাৎ আমাদের জিহ্বার জড়তা কাটানোর জন্য কিছু শব্দ রয়েছে, সেই শব্দটা আমরা উচ্চারণ করব বারবার, দেখবেন আমাদের মুখের জড়তাটা কেটে যাবে। তো এরই ধারাবাহিকতায় আজকে আমরা একটু দেখব যে ইংলিশ ল্যাঙ্গুয়েজে বি ভার্বের ব্যবহার কতটা গুরুত্বপূর্ণ। আমরা কথা বলতে গেলে এই ভার্বটা কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তার একটা উদাহরণ আমরা দেখব। বি ভার্ব, আমরা জানি ভার্ব হচ্ছে একটা সেন্টেন্সের হার্টবিট। ভার্ব ছাড়া আমরা কোনো সেন্টেন্স তৈরি করতে পারি না। সমস্ত ভার্বের মধ্যে একটা গুরুত্বপূর্ণ ভার্ব হচ্ছে বি ভার্ব। সমস্ত ভার্বের মধ্যে একটা গুরুত্বপূর্ণ ভার্ব রয়েছে, কি ভার্ব, বি ভার্ব। যে ভার্বটি অনেক ফর্মে, অনেক নামে, বিভিন্ন ভাবে একটা সেন্টেন্সে ব্যবহৃত হয়ে থাকে। আজ আমরা বি ভার্বের সমস্ত ব্যবহার শিখব। বি এর অর্থ হচ্ছে হওয়া, থাকা অথবা কোনো কিছু এর অবস্থান। বি এর অর্থ হচ্ছে কোনো কিছু হওয়া, থাকা বা কোনো কিছুর অবস্থান। এটা মুখস্থ করে ফেলতে হবে। বি এর অর্থ হচ্ছে হওয়া, থাকা অথবা কোনো কিছুর অবস্থান। বি নিজেই একটা মেইন ভার্ব, ভালো করে মনে রাখবেন। বি কিন্তু নিজেই একটা মেইন ভার্ব। কিভাবে, যেমন এখানে লিখতে পারি, যেমন আই, এখানে লিখলাম হি, BECOME, he became a doctor, DOCTOR। কি লিখলাম, হি বিকাম আ ডক্টর, সে একজন ডাক্তার হয়েছিল। এই বাক্যে একটি মাত্র ভার্ব রয়েছে, সেই ভার্বটা হচ্ছে বিকাম। অর্থাৎ যেহেতু পাস্ট টেন্স করেছি, এই জন্য কিন্তু আমি এখানে বিকেম করেছি। হি বিকাম আ ডক্টর, সে একজন ডাক্তার হয়েছিল। এখানে বি কিন্তু নিজেই একটি ভার্ব, এই বি এর সঙ্গে কাম যোগ করেছি। বিকাম শব্দের অর্থ হচ্ছে হওয়া।
বিকাম শব্দের অর্থ কি বলেন তো? হওয়া। প্রত্যেকটা জায়গা খুব ভালোভাবে মনে রাখবেন, এই বিষয়গুলো মনে না রাখলে কিন্তু হবে না। বি এর যে ফর্মগুলো আছে দেখেন, এখানে বি এর কতগুলো ফর্ম আমরা পেতে পারি, সেই ফর্মগুলো একটু দেখি। কি কি ফর্ম আমরা পেতে পারি বি ভার্বের ভিতরে? প্রথমে বি নিজেই একটি ভার্ব, তারপরে অ্যামিজার, তারপর পাস্ট টেন্সে গিয়ে বি ভার্বের ভিতরে থেকে তৈরি হতে পারে অজয়ার। পাস্ট পার্টিসিপলে ভালো করে মনে রাখবেন, পাস্ট পার্টিসিপল হচ্ছে বিন, পাস্ট পার্টিসিপল হচ্ছে বি ডাবল ই এন, আর প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে বিং। দেখেন বিই আইএনজি, খুব ভালো করে লক্ষ্য করবেন, প্রেজেন্ট পার্টিসিপল কি হবে? বিং। অর্থাৎ অ্যাম ইজ আর, প্রথমে বলতে হবে বি, অ্যাম ইজ আর, অজ ওয়ার, বিন, বিং। এই 8 প্রকার, কয় প্রকার বলেন তো? এই 8টা জিনিস কিন্তু বি ভার্বের ভিতরে লুকিয়ে আছে, বি ভার্বের ভিতরে লুকিয়ে আছে। দেখবেন দুধের ভিতরে অনেক মিষ্টি লুকিয়ে থাকে, কিন্তু এটাকে প্রসেসিং করে তৈরি করতে হয়। দুধ থেকে ঘি তৈরি হয়, দুধ থেকে মাখন তৈরি হয়, দুধ থেকে পনির তৈরি হয়, দুধ থেকে ছানা তৈরি হয়। কিভাবে তৈরি হয়? সবই কিন্তু দুধের ভিতরে লুকানো থাকে, এটাকে প্রসেসিং করে বের করতে হয়। তো বি ভার্বের ভিতরে যারা লুকিয়ে আছে, এদের চেহারাগুলো একটু দেখবো, সরাসরি দেখবো। দেখেন প্রেজেন্ট টেন্স, আমি আগেই বলেছি বি নিজেই একটা ভার্ব, যার মানে হচ্ছে হওয়া, থাকা, কোনো কিছুর অবস্থান বোঝায়। এখানে বি নিজেই প্রেজেন্ট ফর্মে ব্যবহৃত হতে পারে, আর প্রেজেন্ট ফর্ম গুলো হচ্ছে অ্যাম ইজ আর। সাবজেক্ট যদি অ্যাম হয়, দেখেন সাবজেক্ট যদি আই হয়, এই যে ব্র্যাকেটে লিখেছি আই, সাবজেক্ট যদি আই হয় তাহলে আই এর পরে অ্যাম বসে, কি বসে? অ্যাম। যেমন আই অ্যাম, এই অ্যাম কোথা থেকে এসেছে? বি ভার্বের ভিতরে থেকে। আই অ্যাম এ স্টুডেন্ট, আই অ্যাম এ জব হোল্ডার, এইভাবে। সাবজেক্ট যদি কি হয়, সাবজেক্ট যদি হি সি অথবা ইট হয়, তাহলে কি বসে? সাবজেক্টের পরে ইজ বসে। যেমন দেখেন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলেও ইজ বসে, হি ইজ এ ডক্টর, ইট ইজ আ ট্রি, শি ইজ এ হাউস ওয়াইফ। অর্থাৎ হি সি ইট অথবা কোনো সিঙ্গুলার নাম্বার হলে সেখানে কি বসবে? ইজ বসবে। সাবজেক্ট যদি উই, ইউ, দে, থার্ড পারসন প্লুরাল অর্থাৎ দে, এইগুলো বসে, তখন তারপরে আর বসে। একটু মিলাই নেন, উই আর, ইউ আর, দে আর। তাহলে এই আর, এম, ইজ, আর কোথায় ছিল? এরা বি ভার্বের ভিতরে ছিল। আমাদের মনে রাখতে হবে যে এম ইজ আর প্রেজেন্ট টেন্সের শুধুমাত্র মধ্যে প্রেজেন্ট ইনডেফিনিট এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হয়। প্রেজেন্ট ইনডেফিনিটে এটা নিজেই একটা মেইন ভার্ব, মনে রাখবেন। এই এম ইজ আর প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে কিন্তু একটা মেইন ভার্ব হয়। এম ইজ আর প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে একটা মেইন ভার্ব হয়। কিভাবে হয় দেখেন, এখানে লিখলাম আই এম এ স্টুডেন্ট, এস টি ইউ ডি ই এন টি। কি লিখলাম? আই এম এ স্টুডেন্ট। এই বাক্যে একটি মাত্র ভার্ব আছে, সেই ভার্বটা হচ্ছে অ্যাম। একটি মাত্র ভার্ব আছে, সেই ভার্বটা কি বলেন তো? অ্যাম। এবং এই অ্যাম ভার্বটা বি ভার্বের ভিতরে থেকে এসেছে, এবং এখানে অ্যাম কিন্তু একটা মেইন ভার্ব। এখানে অক্সিলারি ভার্ব আমরা বলবো না। এখানে আর কোনো ভার্ব আছে? নেই। যদি বলতাম আই অ্যাম ইটিং রাইস, এখানে কিন্তু অ্যামটা আবার অক্সিলারি ভার্ব। তাই এই লাইনটা মনে রাখবেন যে এই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে, দেখেন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে এই বি ভার্বটা অ্যাম ইজ আর কিন্তু মেইন ভার্ব হিসেবে বসে, এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অন্যান্য মেইন ভার্বের পূর্বে বসে। কোথায় বসে? পূর্বে বসে। কিভাবে বসে দেখেন, এখানে আমি আবার লিখে ফেললাম, আই এম ই এ টি আই এন জি, আই এম ইটিং, আর আই সিই, আই এম ইটিং রাইস। এই বাক্যটা ভালো করে দেখেন, এই ভার্বের ব্যবহার যে যত বেশি ভালো শিখবে, সে তত সহজ দ্রুত ইংরেজি শিখতে পারবে। এখানে দুইটা ভার্ব রয়েছে। এই প্রথম বাক্যে যে অ্যাম ছিল মেইন ভার্ব, দ্বিতীয় বাক্যে সেই অ্যামটা হয়ে গেল অক্সিলারি ভার্ব। কি ভার্ব হয়ে গেল? অক্সিলারি ভার্ব। ভালো করে লক্ষ্য করেন, সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস প্রেজেন্ট ফর্ম কমপ্লিমেন্ট নাউন অথবা অ্যাডজেক্টিভ। এখানে একটু বাক্যগুলো পড়ে ফেলেন। আই অ্যাম এ ডক্টর, আমি হই একজন ডাক্তার। হি ইজ আ টিচার, দে আর ফার্মার্স, রহিম ইজ আ গুড বয়। এখানে দেখেন প্রত্যেকটা বাক্যে অ্যাম ইজ আর আছে। প্রথম বাক্যে অ্যাম, পরের বাক্যে ইজ, পরের বাক্যে আর, পরের বাক্যে রয়েছে ইজ। এই অ্যাম ইজ আর কোথা থেকে এসেছে? বি ভার্ব থেকে। আজকের আমাদের আলোচ্য বিষয় কিন্তু বি ভার্ব। এবার এই লাইনগুলো পড়ে ফেলেন তো, এই যে এই সেন্টেন্স গুলাতে আমি এবার ইন্টারোগেটিভ, এগুলো একটু পড়েন। এই সেন্টেন্স গুলোকে আমি যদি আবার নেগেটিভ এবং ইন্টারোগেটিভ করতে চাই, তাহলে শুধুমাত্র এই ভিভার্ব গুলোর সাথে নট বসালে নেগেটিভ হয়, এবং এগুলো যদি সাবজেক্টের আগে অর্থাৎ সেন্টেন্সের একদম শুরুতে বসাই, তাহলে ইন্টারোগেটিভ হয়। যেমন বাক্যগুলো একটু পড়তে হবে। ইউ আর ভেরি হ্যাপি, ইউ আর নট ভেরি হ্যাপি, আর ইউ ভেরি হ্যাপি,
Aren't you very happy? অনেক ধন্যবাদ। দেখেন প্রথমটা কি লিখেছি, ইউ আর ভেরি হ্যাপি, এখানে আর কিন্তু মেইন ভার্ব হয়ে গেল, এখানে আর কি হলো, মেইন ভার্ব। ইউ আর ভেরি হ্যাপি। আপনি এই কথাগুলো আমরা প্রত্যেকটা ক্লাস শেষ করার পরে আমি যে আইটেমগুলো শিখাবো ওই আইটেমগুলো ব্যবহার করে একটু কথা বলতে হবে। যত বেশি কথা বলবেন, কিভাবে কথা বলবেন, আপনার বাসার ভিতরে যদি কেউ থাকে, আপনার ওয়াইফ বা আপনার কলিগ, তাকে আপনি বলবেন হঠাৎ করে যে আই থিংক ইউ আর ভেরি হ্যাপি, আমি মনে করি তুমি খুব সুখী। এই আর দিয়ে একটা বাক্য তৈরি করে ফেলতে হবে। এই যে কোনো ওয়ার্ড বা যে কোনো সেন্টেন্স, যে কোনো রুল শিখে কাজে লাগাতে হবে, তবেই দেখবেন কিন্তু ওইটা। মনে করেন আমার কাছে 10 লক্ষ টাকা আছে, তো এই টাকাটা আমি আমার এক বন্ধুকে ধার দিয়েছি। হঠাৎ করে আমি একদিন বিপদে পড়ে গেলাম, বন্ধুকে বললাম যে বন্ধু, আমি তো বিপদে পড়ে গেছি, তুমি আমাকে টাকাগুলা দাও। তো ওই বন্ধু বললো যে বন্ধু, টাকাটা তো আমি খরচ করছি, তোমাকে 1 সপ্তাহ পরে দিব। কিন্তু 1 সপ্তাহ পরে দিলে ওই টাকায় আপনার কাজ হবে না। এই জন্য আমরা ছোটবেলায় একটা সারাংশ ভাব সম্প্রসারণ পড়েছিলাম। এটা ছিল হচ্ছে, গ্রন্থগত বিদ্যা আর পরহস্তে ধন, নহে বিদ্যা নহে ধন, হলে প্রয়োজন। এটা মনে রাখবেন, এই সাহিত্যগুলো এগুলো আমাদের জীবনে কাজে খাটাতে হবে। তো এখানে আমি প্রচুর গ্রামার জানি। অনেকে আছে আমাদের দেশে, অনেক টিচার, অনেক স্টুডেন্টস, তারা দে নো দ্য রুলস অফ ইংলিশ গ্রামার ভেরি ওয়েল, বাট দে ক্যান নট স্পিক ইন ইংলিশ ওয়েল। দে ক্যান নট স্পিক ইন they cannot speak in English like the native speaker. There is many mistakes, but they can write well, they can listen well, they can read well, but they can't speak in English. They cannot speak in English well. তারা ইংরেজিতে ভালো কথা বলতে পারে না। এর কারণ কি? প্র্যাকটিস করা হয় না। তো আমি প্রতিনিয়ত যে ভার্ব গুলো, যে সাবজেক্ট গুলো, যে অবজেক্ট গুলো পড়াবো, যে রুল গুলো পড়াবো, এইগুলো আমার পড়ানোর পরে ওইগুলো একটু ডে টু ডে লাইফে ব্যবহার করতে হবে। একটা প্রবাদ বাক্য আছে, যে শিক্ষার মুখে আছে ব্যবহারে নাই, সেই শিক্ষার মুখে ছাই। অর্থাৎ মুখে আছে ব্যবহারে নাই, সেই শিক্ষার মুখে ছাই। কেমন? আমি যদি বলি সদা সত্য কথা বলবে, কি বললাম? সদা সত্য কথা বলবে, অথচ এই বাক্যটা আমি যদি প্রয়োগ না করতে পারি, আমার ভিতরে শক্তি আসবে না। তো এখানে এই রুল গুলা শিখে ডে টু ডে লাইফে প্রতিদিন এইগুলো কিন্তু ব্যবহার করতে হবে। এইগুলো ব্যবহার করলে কি হবে, আমি কিন্তু এইগুলো আর ভুলে যাব না। ইউ আর ভেরি হ্যাপি, তুমি খুব সুখী, এটা নেগেটিভ কি করতে হবে? একেবারে সহজ, এই যে অক্সিলারি ভার্ব বা এই যে মেইন ভার্ব আর রয়েছে না, এরপরে নট বসাতে হবে। ইউ আর নট ভেরি হ্যাপি, ইউ আর নট ভেরি হ্যাপি। আর ইউ ভেরি হ্যাপি, আর ইউ ভেরি হ্যাপি কিভাবে করলাম? ওই আর নামক যে ভার্বটি ছিল, ওই ভার্বটা একেবারে প্রথমে বসিয়ে দিলাম, আর কোনো পরিবর্তন করিনি। আর এরপর ইউ বসেছে, ভেরি হ্যাপি, সব জায়গায় ভেরি হ্যাপি বসেছে, প্রত্যেকটা বাক্যেই দেখেন ভেরি হ্যাপি আছে। এই ভেরি হ্যাপির কোনো পরিবর্তন আমি ঘটাইনি। ইউ আর ভেরি হ্যাপি, ইউ আর নট ভেরি হ্যাপি, আর ইউ হ্যাপি, আরেন্ট ইউ হ্যাপি। মনে করেন আপনার অফিসে কলিগ অথবা আপনার সামনে কেউ একজন খুব দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বসে আছে, তো আপনি তাকে ইংরেজিতে কি বলবেন? বলতে হবে, আর ইউ ভেরি স্যাড, আর ইউ ভেরি স্যাড, অথবা আর ইউ ভেরি অরিড। আপনি কি খুব চিন্তিত, বা আপনি কি দুঃখিত, বা আপনি কোনো সমস্যায় পড়েছেন, এটা বলতে হবে আর ইউ ভেরি স্যাড। দেখছেন? তাহলে এইটা কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে কথা বলতে হবে। ইংরেজি শিখে ওই শাড়ি কিনে শোকেসে তুলে ধোয়ার মতো করলে হবে না। এটা কি করতে হবে? আমাদেরকে ব্যবহার করতে হবে। তারপর চলে আসি পরের চ্যাপ্টারে। দেখেন এখানে কি করতে হবে, হি ইজ প্লেইং ফুটবল। এইবার কিন্তু আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসে চলে এসেছি। দেখেন এই ইজ কিন্তু এখানে একা ইজ নেই, ইজের সঙ্গে আরো একটা ভার্ব বসেছে, প্লে, এর সঙ্গে আইএনজি হয়েছে। কেন হয়েছে? বাক্যটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কি হয়? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে সাবজেক্ট প্লাস অ্যামিজার, তারপর মূল ভার্বের পর আইএনজি, তারপর অবজেক্ট। হি ইজ প্লেইং ফুটবল, সে ফুটবল খেলিতেছে। দে আর ড্রয়িং আ পিকচার, তারা ছবি আঁকিতেছে। করিম ইজ ওয়ার্কিং এট এ কোম্পানি, করিম কোম্পানিতে কাজ করিতেছে। করিম কোম্পানিতে কি করিতেছে? কাজ করিতেছে। দেখেন তো এই বাক্যগুলো আমরা কিভাবে তৈরি করব? এখানে এই যে হি ইজ প্লেইং ফুটবল, দে আর ড্রয়িং আ পিকচার, করিম ইজ ওয়ার্কিং এট এ কোম্পানি। এখানে গঠন প্রণালী কি হবে? দেখেন আমি লিখে রেখেছি, গঠন প্রণালীটা হবে প্রথমে সাবজেক্ট, তারপরে অ্যামিজার, তারপর মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি, তারপর অবজেক্ট। এবার এই সেন্টেন্স গুলাকে আমরা কি করব একটু দেখে আসি। দেখেন ফর এক্সাম্পল, ইউ আর ইটিং রাইস, ইউ আর ইটিং রাইস, তুমি ভাত খাচ্ছ। এটাকে আমরা নেগেটিভ করব কিভাবে? তুমি ভাত খাচ্ছ না, ইউ আর নট ইটিং রাইস, ইউ আর নট ইটিং রাইস, তুমি ভাত খাচ্ছ না। আর ইউ ইটিং রাইস, এটা কি হলো? ইন্টারোগেটিভ, তুমি কি ভাত খাচ্ছ? এর নিয়মটা কি? দেখেন ইউ আর ইটিং রাইস, মনে রাখবেন
কোনো কন্টিনিউয়াস টেন্স, এই সেন্টেন্স গুলো যখন আমরা নেগেটিভ অথবা ইন্টারোগেটিভ করতে যাব, তখন আমরা এগুলোর মধ্যে এই যে বি ভার্ব, আমরা বলি অক্সিলারি বা হেল্পিং ভার্ব, এদের সাথে নট বসালে, মনে রাখবেন কি বসালে, নট বসালে নেগেটিভ হয়ে যায়। আর এই ভার্ব গুলা সবার সামনে নিয়ে আসলে ইন্টারোগেটিভ হয়ে যায়। যেমন এই বাক্যটা দেখেন, এই বাক্যটা কি লিখেছি, আমি লিখেছি যে ইউ আর ইটিং রাইস, তুমি ভাত খাচ্ছ। এই বাক্যের অক্সিলারি ভার্ব ছিল আর, এই আর কে সবার শুরুতে নিয়ে আসলাম। আর ইউ ইটিং রাইস, আর ইউ ইটিং রাইস, তুমি কি ভাত খাচ্ছ। আর যখন নেগেটিভ ইন্টারোগেটিভ হবে, ওই একই নিয়ম, শুধু আর এর সঙ্গে নট যোগ করে দিতে হবে। আরএন্ট ইউ ইটিং রাইস, এ কি কঠিন কোনো কিছু বলেন? এই নিয়মগুলো আমরা কথা বলা শিখবো। আপনি কারো বাসায় গিয়েছেন, আপনি তাকে বলছেন যে আর ইউ ডুইং এনি ওয়ার্ক, আপনি কি কোনো কাজ করছেন। আর ইউ বিজি নাও, আপনি কি ব্যস্ত। আপনি কি স্কুলে যাচ্ছেন, আর ইউ গোয়িং টু স্কুল, আর ইউ গোয়িং টু অফিস। এইভাবে এখানে অক্সিলারি ভার্ব। আরো একটি সূত্র আমি সঙ্গে সঙ্গে বলে দেই, আপনি যদি একবারে ইন্টারোগেটিভ অথবা নেগেটিভ ইন্টারোগেটিভ করতে না পারেন, কিভাবে, একবারে যদি না পারেন, এই জায়গাটা একটু দেখেন, এখানে লিখলাম হি ইজ প্লেইং ফুটবল, হি ইজ প্লেইং, এইটা দেখে, এইটা দিয়েই দেখাই। ইউ আর ইটিং রাইস, আপনাকে আমি একটা বাক্য বললাম যে তুমি কি ভাত খাচ্ছ, এর ইংরেজিটা কি হবে, তুমি কি ভাত খাচ্ছ, এর ট্রান্সলেশন কি হবে। তো এইটা ট্রান্সলেশন হবে আর ইউ ইটিং রাইস। এটা আপনি পারছেন না, এটা আপনি পারছেন না, তখন কি করতে হবে, এটা না পারার কারণে আপনি আর ইউ ইটিং রাইস, তুমি কি ভাত খাচ্ছ, এটাকে একে মনে মনে একটু অ্যাফার্মেটিভ বাক্য করে নিবেন। তুমি কি ভাত খাচ্ছ, এটার অ্যাফার্মেটিভ হবে হচ্ছে তুমি ভাত খাচ্ছ। এইটা কি লিখেছি দেখেন, ইউ আর ইটিং রাইস, এটা কি লিখেছি, তুমি ভাত খাচ্ছ, ইউ আর ইটিং রাইস। এইবার আপনি ওই সূত্র প্রয়োগ করেন এখানে। এই বাক্যটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এবং এই বাক্যের ভিতরে একটা অক্সিলারি ভার্ব রয়েছে আর, অক্সিলারি ভার্ব আছে কি আর। তো আমরা জানি যে কোনো বাক্যে যদি অক্সিলারি ভার্ব থাকে আর সেই বাক্যকে ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক করতে হয়, তখন ওই আরটাকে সবার প্রথমে আনতে হয়। আর ইউ ইটিং রাইস, আর ইউ ইটিং রাইস, আর ইউ ক্যাচিং ফিশ, আর দে প্লেইং ফুটবল, অ্যাম আই গোয়িং টু স্কুল। দেখছেন এখানে প্রত্যেকটা বাক্যকে আপনি প্রথমে অক্সিলারি ভার্বটা বসিয়ে দিতে হবে, সর্বশেষে একটা নোট অফ ইন্টারোগেশন চিহ্ন দিতে হবে, অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন। এভাবেই কিন্তু আমরা একটা, দেখেন আমি, আমার মিশন এবং ভীষণ হচ্ছে কিভাবে অল্প পরিশ্রমে অল্প জেনে ইংরেজিতে নির্ভুলভাবে কথা বলা যায়। তো এর একটা ভালো টেকনিক হচ্ছে, আপনাকে প্রথমে এই একটা বাক্যকে কিভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করা যায়, নেগেটিভ থেকে ইন্টারোগেটিভ করা যায়, ইন্টারোগেটিভ থেকে নেগেটিভ ইন্টারোগেটিভ করা যায়, এইটা করা শিখতে হবে। এইটা করা যখন শিখে যাবেন, আপনি মনে করেন 1000 সেন্টেন্স জানেন, ইংরেজিতে 1000 বাক্য জানেন, কিন্তু ওই 1000 বাক্যকে মুহূর্তের ভিতরে 4000-এ রূপান্তর করে দেওয়া যায়। কিভাবে, আপনি 1000 অ্যাফার্মেটিভ সেন্টেন্স জানেন, এবার ওই 1000-কে 4000 করা যায়, ওই 1000 বাক্যকে, প্রত্যেকটা বাক্যকে আবার ইন্টারোগেটিভ করা যায়, নেগেটিভ করা যায়, নেগেটিভ ইন্টারোগেটিভ করা যায়। আমার কথাটাকে আমি বুঝাতে পেরেছি? অর্থাৎ Yes, sir. এই জায়গাটাতে আমাদেরকে ধরতে হবে, যে কোনো বাংলা বাক্য, যে কোনো ইংরেজি বাক্যকে 4 প্রকার ভাবে আপনাকে তৈরি করা শিখতে হবে: নেগেটিভ, ইন্টারোগেটিভ, অ্যান্ড নেগেটিভ ইন্টারোগেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, অ্যান্ড নেগেটিভ ইন্টারোগেটিভ। এই ইন্টারোগেটিভ সেন্টেন্স বা নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সের সাথে একদম সেন্টেন্সের সবার শুরুতে যদি ডাব্লিউএইচ, এবার আমরা একটা নতুন নিয়ম শিখবো, ডাব্লিউএইচ, অর্থাৎ প্রশ্নবোধক কিভাবে তৈরি করব, ডাব্লিউএইচ যুক্ত প্রশ্নবোধক। ডাব্লিউএইচ যুক্ত প্রশ্নবোধক আমরা কিভাবে তৈরি করব, সেই বিষয়টা আমরা এখন একটু দেখি যে ডাব্লিউএইচ প্রশ্নবোধক কিভাবে তৈরি করতে হয়। সবাই একটু খুব মনোযোগ দিয়ে দেখবো। যেমন আমি যদি শুধু এতটুকু লিখি, সবাই একটু ভালো করে খেয়াল করবেন, আর দে প্লেইং ফুটবল, আর দে প্লেইং ফুটবল, তারা কি ফুটবল খেলিতেছে। তো এই বাক্যটাকে আমি যদি বলি তারা কোথায় ফুটবল খেলছে, আপনি আপনার বাচ্চাকে খুঁজে পাচ্ছেন না, মাঠে খেলতে গিয়েছে দূরে কোথাও একটা। তো আপনি রাস্তায় একজনের সঙ্গে দেখা হয়েছে, তাকে আপনি বলছেন যে আমার ছেলে কোথায় ফুটবল খেলছে। তো এখানে কোথায় ইংরেজি কি, দেখেন আমি কিন্তু এতটুকু শিখিয়েছি যে আর দে প্লেইং ফুটবল, এইটা কি একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো এই ইন্টারোগেটিভের আগে একটা ডাব্লিউএইচ শব্দ বসিয়েছি, অর্থাৎ যে শব্দের প্রথমে ডাব্লিউ বা এইচ থাকে তাকে ডাব্লিউএইচ ওয়ার্ড বলে। তো এখানে কি বসিয়েছি, হোয়ার, এখানে কি দিয়েছি দেখেন, হোয়ার। কি লিখলাম, হোয়ার, হোয়ার আর দে প্লেইং ফুটবল, তারা কোথায় ফুটবল খেলছে। এইবার যদি বলেন তারা কেন ফুটবল খেলছে, হোয়াই আর দে প্লেইং ফুটবল। কি লিখলাম, হোয়াই আর দে প্লেইং ফুটবল, হোয়াই আর দে প্লেইং ফুটবল, তারা কেন ফুটবল খেলছে।
তো এইভাবে দেখেন প্রত্যেকটা বিষয় আমি যদি এমন করে আপনাদের শিখাই, আমি মনে করি উইদিন এ শর্ট টাইম ইউ উইল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন দিস ল্যাঙ্গুয়েজ। কি বললাম? হোয়াই আর দে প্লেইং ফুটবল, তারা কেন, কিন্তু হোয়াই বাদ দিয়ে বলেন তো, আর দে প্লেইং ফুটবল, তারা কি ফুটবল খেলছে? আর দে প্লেইং ফুটবল, তারা কি ফুটবল খেলছে? কি হলো? এইটা প্রশ্নবোধক হলো। আর ডাব্লিউএইচ যুক্ত প্রশ্নবোধক কি হবে? তারা কেন ফুটবল খেলছে? মনে করেন অনেক রৌদ্র, দুপুর বেলায় ফুটবল খেলছে, আপনি একজনকে জিজ্ঞাসা করছেন যে কেন তারা এই রৌদ্রে ফুটবল খেলছে, হোয়াই আর দে প্লেইং ফুটবল ইন দিস স্কোরসিং হিট অফ দ্য সান, হাউ আর দে প্লেইং ফুটবল, তারা কিভাবে ফুটবল খেলছে, হোয়াই আরেন্ট দে প্লেইং ফুটবল। দেখেন এই ডাব্লিউএইচ যুক্ত নেগেটিভ ইন্টারোগেটিভ, মানে একটি যদি আপনি বুঝতে পারেন অনেকগুলো আপনি বুঝতে পারবেন। এখানে আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ করেছি না, এই যে আরেন্ট ইউ ইটিং রাইস, তুমি কি ভাত খাচ্ছ না, এই বাক্যটা দেখেন, আরেন্ট ইউ ইটিং রাইস, তুমি কি ভাত খাচ্ছ না। তো এই বাক্যগুলোকে আমি কি করলাম, এই বাক্যগুলোকে আমি আবার এই যে ডাব্লিউ যুক্ত নেগেটিভ ইন্টার, হোয়াই আরেন্ট দে প্লেইং ফুটবল। মনে করেন বাংলাদেশে বর্ষাকালে বর্ষা পড়লেই ছেলেমেয়েরা ফুটবল নিয়ে মাঠে বেরিয়ে পড়ে, তো এখানে আপনি বলছেন যে আজকে তো উপযুক্ত পরিবেশ, কেন তারা মাঠে ফুটবল খেলতে যাচ্ছে না, হোয়াই আরেন্ট দে প্লেইং ফুটবল ইন দা ফিল্ড। দেখছেন? এবার এই বাক্যগুলো একটু পড়ে ফেলেন, হি ইজ ড্রাইভিং আ কার, এগুলো একটু পড়েন। He is driving a car. He is not driving a car. Is he driving a car? Isn't he driving a car? Why is he driving a car? Where is he driving a car? How is he driving a car? দেখেন এই বাক্যগুলো, এখানে হি সাবজেক্ট আছে হি, আর এখানে ভার্ব আছে ড্রাইভিং। এইটাকে একটু চেঞ্জ করে আমরা একটু করে দেখি, হি ইজ ড্রাইভিং আ কার, এটাকে আমরা এইভাবে একটু বলি, উই আর ক্যাচিং ফিশ। একই রকম, মানে নিয়ম ঠিক থাকবে, এখানে শুধু চেহারাটা পাল্টিয়ে দিলাম। অর্থাৎ একটি মোটরসাইকেল যদি আমি চালাতে পারি, আমার মনে হয় পৃথিবীর সব মোটরসাইকেল আমি চালাতে পারবো, কারণ একই সূত্র, একই নিয়ম। হয়তো মোটরসাইকেলের চেহারা আলাদা হতে পারে, আমি যদি একটা হারমোনিয়াম বাজাতে পারি, পৃথিবীর সকল হারমোনিয়াম বাজাতে পারবো। কারণ কি, আমি একটার যে সূত্র দিয়ে শিখেছি, প্রত্যেকটা জায়গায় হয়তো সামান্য একটু 19-20 হইতে পারে। অর্থাৎ হি ইজ ড্রাইভিং আ কার, হি ইজ ড্রাইভিং আ কার, এখানে আমরা কি করব, এখানে আমরা করব উই আর ক্যাচিং ফিশ। দেখেন হি ইজ নট ড্রাইভিং আ কার, উই আর ক্যাচিং ফিশ, এখানে কি হবে, উই আর নট ক্যাচিং ফিশ। ইজ হি ড্রাইভিং আ কার, এখানে বলতে হবে আর উই ক্যাচিং ফিশ। কি লিখতে হবে, আর উই ক্যাচিং ফিশ। অর্থাৎ এখানে আমি একটা বাক্য লিখে দিচ্ছি, এটার আদলে আমাদেরকে করতে হবে, কি লিখতে হবে, উই আর CATCHING, উই আর ক্যাচিং ফিশ, FISH, উই আর ক্যাচিং ফিশ। এইটা দিয়ে এই বাক্যগুলো তৈরি করতে হবে, এইটা দিয়ে আমাদের এই বাক্যগুলো তৈরি করা শিখতে হবে। অর্থাৎ এই প্রত্যেকটা বিষয় যদি আমরা ভালোভাবে কভার করতে পারি, আমরা কিন্তু ইংরেজি ভাষাটা সহজে শিখতে পারবো। কিভাবে? এখানে একটি অঙ্ক একটি সূত্র দিয়ে দেখিয়ে দিয়েছি, এবার একই সূত্র দিয়ে সংখ্যা চেঞ্জ করে দিলাম, আপনাকে এই অঙ্কগুলো করে ফেলতে হবে। কি পারা যাবে তো? Yes, sir. আপনি অফিসে বসে লেখালেখি করতেছেন, আপনার কলিগ বলছে যে ভাইয়া হাউ, হোয়াট আর ইউ ডুইং নাও, বা স্যার হোয়াট আর ইউ ডুইং নাও, আপনি বলবেন আই এম রাইটিং নাও। সে যদি বলে যে হোয়াই আর ইউ রাইটিং নাও, আপনি বলবেন যে নাও আই এম রাইটিং বিকজ ইট ইজ টাইম অফ রাইটিং, কারণ এটা হচ্ছে এখন লেখার সময়, এখন পড়ার সময় নয়। নাও আই এম রাইটিং আ পোয়েম, আমি এখন একটা কবিতা লিখছি। নাও আই এম ওয়াকিং ইন দ্য পার্ক, নাও আই এম ইটিং রাইস। ঘুমানোর সময় বলবেন নাও আই এম গোয়িং টু স্লিপ, আমি এখন ঘুমাতে যাচ্ছি। খাবার খাওয়ার সময় বলবেন নাও আই এম ইটিং রাইস, আই এম ইটিং ফুড। প্রত্যেক দিনের আমার যে কথাগুলো আমরা বলি, এইগুলো আমরা বাংলা না বলে ইংলিশে বলতে হবে। নিজের ভিতরে ইংরেজির একটা জগৎ তৈরি করতে হবে, একটা ক্ষেত্র তৈরি করতে হবে। আমাদের রক্তের সাথে একটি ভাষা মিশে আছে, সেটি হচ্ছে বাংলা। এই বাংলা ভাষাটাকে যেমন আমরা নিয়েছি, ইংরেজি ভাষাটাকেও আমাদেরকে নিতে হবে। তো আমরা যেহেতু জন্মের পর থেকে, জন্মের পর বলবো না, মায়ের পেটে গর্ভ থেকে আমরা বাংলা ভাষাটা শুনতেছি, মা শুনতো, সেই শব্দ আমার কর্ণকুহরে পৌঁছে যেত। তো সেখান থেকে হঠাৎ করে ইংরেজি ভাষাটা শেখা একটু টাফ হয়ে যাবে। কিন্তু যদি আমরা এইভাবে একটা গোছানো পদ্ধতিতে অনুশীলন করি, দেখবেন উইদিন এ শর্ট টাইম, আই হোপ ইউ উইল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন দিস ল্যাঙ্গুয়েজ। আর ইউ ওকে? Yes, sir. দেখেন তার পরবর্তীতে চলে যাই, এবার আসবো আমরা পাস্ট টেন্সে। কিসে আসবো? পাস্ট টেন্স। আমি আগেই বলেছি বি নিজেই একটা ভার্ব, যার অর্থ হচ্ছে হওয়া, থাকা অথবা কোনো কিছুর অবস্থান বোঝানো। এর প্রেজেন্ট ফর্ম অ্যাম, ইজ, আর, এই ভার্বের পাস্ট ফর্ম হিসেবে ব্যবহৃত হয় ওয়াজ ওয়্যার। কি হবে? ওয়াজ ওয়্যার। ওই একই জিনিস, যেখানে যেখানে আপনি অ্যাম, ইজ, আর ব্যবহার করেছেন, ওই জায়গায় সাবজেক্ট অনুসারে ওয়াজ বা ওয়্যার ব্যবহার করতে হবে, আর কিচ্ছু না।
একটু আমরা দেখে আসি। হি ওয়াজ আ গুড বয়, কি লিখলাম? হি ওয়াজ আ গুড বয়, সে ছিল একজন ভালো বালক। আই ওয়াজ আ টিচার, আমি একজন শিক্ষক ছিলাম। দে ওয়ার প্লেয়ার্স, রহিম ইজ আ ডক্টর, রহিম ইজ আ ডক্টর। ইন দা সেম ওয়ে, এই সেন্টেন্স গুলো প্রেজেন্ট টেন্সের মতোই নেগেটিভ ইন্টারোগেটিভ অথবা ডাব্লিউএইচ ওয়ার্ড যুক্ত ইন্টারোগেটিভ হয়ে থাকে, শুধুমাত্র অ্যাম ইজ এর জায়গায় ওয়াজ ওয়্যার বসাতে হবে। এটা বেশি ব্যাখ্যার প্রয়োজন নেই। আপনি উপরে যে যে জায়গায় অ্যাম ইজ আর বসিয়েছেন সেই সেই জায়গায় ওয়াজ ওয়্যার বসাবেন। এই ডাব্লিউএইচ যুক্তও কিন্তু সেই সেই জায়গায় সেই সেইভাবে করতে হবে, আর কোনো পরিবর্তন হবে না। এইবার আমরা আসবো ফিউচার টেন্সে। এখন আমরা আসি ফিউচার টেন্সে, কিভাবে ফিউচার টেন্সে বাক্য গঠন করা যায়। আমরা জানি ভার্বের ফিউচার ফর্ম হয় না, ভার্বের কিন্তু সরাসরি কোনো ফিউচার ফর্ম হয় না। যেমন ইট মানে খাওয়া, এর পাস্ট ফর্ম করা যায় এট, খেয়েছিলাম। আর ইটেন এর অর্থ হচ্ছে খাইয়াছি, কিন্তু খাবো ডিরেক্ট কোনো ভার্বের ফিউচার কিন্তু কোনোদিন হয় না। এইটাকে ফিউচার বানাতে হয় কিভাবে? মূল ভার্বের আগে SHALL, শ্যাল অথবা WILL, উইল, শ্যাল অথবা উইল যোগ করে নিতে হয়। এবার আমরা আসি ফিউচার টেন্সে কিভাবে আমরা করব। দেখেন, প্রকাশ করতে হলে মেইন ভার্বটা অর্থাৎ ভার্বটা প্রেজেন্ট ফর্ম থাকে এবং সেই ভার্বের আগে শ্যাল উইল বসাতে হয়। কি বসাতে হয়? শ্যাল উইল। তাহলে আমরা যদি এই ভার্বটাকে ফিউচার ফর্মে নিয়ে কোনো সেন্টেন্স করতে চাই, তার স্ট্রাকচার হবে উইল বি। কি হবে? শ্যাল বি বা উইল বি, অথবা শুধু বি যোগ করলে হয়, শ্যাল বি উইল বি বসে ফিউচার কন্টিনিউয়াস টেন্সে। উইল বি এই ভার্বটার আগে অন্য ভার্বগুলোর মতোই শুধুমাত্র ফিউচার ইনডেফিনিট এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার হয়ে থাকে। কোন টেন্সে ব্যবহার হয়ে থাকে? ফিউচার কন্টিনিউয়াস টেন্সে। একটু ভালোভাবে খেয়াল করবো। ফিউচার ইনডেফিনিটে মেইন ভার্ব হিসেবে বসে এবং কন্টিনিউয়াস টেন্সে অক্সিলারি ভার্ব হিসেবে বসে। এক্সাম্পল দেখি, দেখেন, আই উইল বি আ ডক্টর, আমি একজন ডাক্তার হব। হি উইল বি আ টিচার, সে একজন, এখানে কি বি কিন্তু দেখেন মেইন ভার্ব। সবাই একটু ভালো করে লক্ষ্য করবেন, আমি আজকে বি ভার্বের উপরে ক্লাস নিচ্ছি। তো বি ভার্বটা কত বহুরূপী হতে পারে। আই উইল বি এ ডক্টর, আমি একজন ডাক্তার হব। এখানে দুইটা ভার্ব রয়েছে, উইল একটা ভার্ব, বি একটা ভার্ব। তো এই উইল ভার্বটাকে বলা হচ্ছে অক্সিলারি ভার্ব। অক্সিলারি মানে কি? সাহায্যকারী। অক্সিলারি শব্দের অর্থ কি? সাহায্যকারী। বাস চালাতে গেলে বাসের গেটে একজন দাঁড়িয়ে থাকে, গেটম্যান, যাকে আমরা হেল্পার বলি। বাস ড্রাইভারকে হেল্প করে যে সামনে থামতে হবে, সামনে বিট আছে, যাত্রী উঠবে, যাত্রী নামবে। এখানে বাস ড্রাইভার একা কিন্তু বাস চালাতে পারে না, হেল্পার কন্ডাক্টরের সাহায্য লাগে। তো এই বি, এখানে বি কিন্তু স্বয়ং নিজেই একটা ভার্ব হিসেবে বসে গেছে। আই উইল বি এ ডক্টর, আমি একজন ডাক্তার হব। হি উইল বি এ টিচার, সে একজন শিক্ষক হবে। এখানে উইল বিটা একসঙ্গে দিতে হবে এবং উইল অক্সিলারি ভার্ব, বি হচ্ছে মেইন ভার্ব। ইট উইল বি ডেঞ্জারাস, ইট উইল বি ডেঞ্জারাস, এটা বিপজ্জনক হবে। দে উইল বি ফুটবলার্স, তারা ফুটবল খেলোয়াড় হবে। ইউ উইল বি টিচার্স, ইউ উইল বি টিচার্স, তুমি শিক্ষক হবে। যদি নেগেটিভ করি কি হবে? নেগেটিভে আই ওয়ন্ট বি আ ডক্টর, আই ওয়ন্ট বি আ ডক্টর, আমি একজন ডাক্তার হব না। দেখেন এই যে উইল বি লিখেছেন না, আই উইল বি এ ডক্টর, খুবই সহজ। যে কেউ যদি বলে এই বাক্যগুলো নেগেটিভ করে দেন, তখন এই উইলের সঙ্গে একটা নট দিতে হবে। আর এই উইল নটকে একত্রে আমরা বলি ওন্ট। উইল নটকে আমরা কি বলি? ওন্ট। আই ওয়ন্ট বি এ ডক্টর, হি ওয়ন্ট বি এ টিচার, হি ওয়ন্ট বি এ টিচার, সে একজন শিক্ষক হবে না। দে ওয়ন্ট বি ফুটবল প্লেয়ার্স, দে ওয়ন্ট বি ফুটবল প্লেয়ার্স, তারা ফুটবল প্লেয়ার হবে না। যদি ইন্টারোগেটিভ করি কি হবে? আমাদের মনে রাখতে হবে যে এখানে ইন্টারোগেটিভ করার ক্ষেত্র অনেকেই উইল বিটা সবার একসাথে, দেখেন এই লাইনটা আমি একটু ভালো করে পড়াই এবং এটা একটু বুঝাই দেই। আমরা প্রত্যেকে ভুলটা কোন জায়গায় করে থাকি, আমাদের এই ভুলের জায়গাটা ধরতে হবে। আমাদের মনে রাখতে হবে এখানে ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে অনেকেই উইল বিটা একসাথে সবার প্রথমে নিয়ে আসি, এটা একদমই ভুল। আমাদের মনে রাখতে হবে যে সেন্টেন্স গুলোতে উইল হচ্ছে একটা অক্সিলারি ভার্ব। উইল হচ্ছে একটা কি ভার্ব? উইল হচ্ছে একটা অক্সিলারি ভার্ব। জাস্ট ওয়েট এ বিট, 1 মিনিট একটু অপেক্ষা করুন। দেখেন এই জায়গাটা আমি কি বললাম, আমরা অনেকে এই বাক্যটা আমরা একটু দেখি, এই বাক্যগুলা, এই জায়গাটা আমরা প্রায় স্টুডেন্টরা ভুল লিখে থাকি, বড় রকমের একটা ভুল করি।
লিখলাম উইল হি বি এ ডক্টর, যেমন এই বাক্যটা অ্যাফার্মেটিভে ছিল, এই যে আই উইল বি এ ডক্টর, এটা নেগেটিভ করেছি কিভাবে, আই ওয়ন্ট বি এ ডক্টর, আমি একজন ডাক্তার হব না। আই ওয়ন্ট বি এ ডক্টর, আমি একজন ডাক্তার হব না। কিন্তু যখন এই বাক্যটা আমাদের মনে রাখতে হবে, যখন আমরা ইন্টারোগেটিভ করব, প্রশ্নবোধক, এই যে আমি কি একজন ডাক্তার হব, তখন আমরা সঠিকটা কি লিখবো, তখন আমরা সঠিকটা লিখবো উইল হি বি এ ডক্টর, উইল হি বি এ ডক্টর, সে কি একজন ডাক্তার হবে। কিন্তু আমরা অধিকাংশ স্টুডেন্ট কি লিখে থাকি জানেন, আমরা সবাই লিখে থাকি WILL, উইল হি বি, উইল বি হি, আমরা এইভাবে লিখে থাকি উইল বি হি আ ডক্টর, DOCTOR। আমরা সবাই কিন্তু এইভাবে লিখে থাকি, আমরা এইটাই লিখে দেই প্রায়, যে সরি এখানে WILL, উইল বি হি এ ডক্টর, আমরা প্রায় কিন্তু এইটা লিখে থাকি, কিন্তু এটা ভুল লিখি আমরা। সঠিকটা কি হবে, প্রথমে অক্সিলারি ভার্ব আনতে হবে উইল, তারপরেই সাবজেক্ট বসাতে হবে। এতক্ষণ দেখেন উইল বি কি একসঙ্গে ছিল, এই যে এই জায়গাটা দেখেন, আই উইল বি, প্রথমে কি ছিল সাবজেক্ট, তারপর কি ছিল উইল বি একসঙ্গে ছিল, আই উইল বি এ ডক্টর। আমরা ইন্টারোগেটিভ করার সময় মোস্ট অফ দ্য স্টুডেন্ট আমরা এটা লিখি উইল বি হি এ ডক্টর, এটা লিখে ফেলি। কিন্তু সঠিকটা কি হবে, উইল হি বি এ ডক্টর, উইল হি বি এ ডক্টর, সে কি একজন ডাক্তার হবে। উইল দে বি ফুটবলার্স, তারা কি ফুটবলার হবে। অর্থাৎ মনে রাখবেন, ফিউচার টেন্সের কোনো বাক্যকে যদি ইন্টারোগেটিভ করতে হয়, প্রথমে কি করতে হবে, অক্সিলারি ভার্ব, তারপর কি সাবজেক্ট, তারপর বি। উইল বি একসঙ্গে বসানো যাবে না, মনে রাখবেন। এটা আমি একটু রেড কালি করলাম, এটা কিন্তু লেখা যাবে না। এটা কি করা যাবে না, এটা লেখা যাবে না। এই উইল বি হি এ ডক্টর এটা বলা যাবে না, গ্রিন কালার এটা বলতে হবে উইল হি বি আ ডক্টর, উইল হি বি আ ডক্টর, সে কি একজন ডাক্তার হবে। উইল দে বি ফুটবলার্স, তারা কি ফুটবল খেলোয়াড় হবে। উইল ইউ বি আ টিচার, তোমরা কি শিক্ষক হবে। তো এইভাবে নেগেটিভ ইন্টারোগেটিভ করা যায় একই নিয়মে। দেখেন এখানে উইল নট এর উইল এর সঙ্গে নট বসাতে হবে। ওন্ট হি বি আ ডক্টর, সে কি একজন ডাক্তার হবে না। ওন্ট দে বি ফুটবলার্স, তারা কি ফুটবলার হবে না। ওন্ট ইউ বি আ টিচার, ওন্ট ইউ বি আ টিচার, অর্থাৎ ওন্ট ইউ বি আ টিচার, তুমি কি একজন শিক্ষক হবে না। এবার আসি ফিউচার কন্টিনিউয়াস টেন্সের বি ভার্বের ব্যবহার নিয়ে। দেখেন ফিউচার কন্টিনিউয়াস টেন্সের একটা বাক্য লিখে ফেললাম, কি লিখলাম, একটা বাক্য লিখে ফেলেছি। কি লিখলাম, বাক্যটা লিখেছি যে হি উইল বি ইটিং রাইস, হি উইল বি ইটিং রাইস, মনে রাখবেন এই বিষয়টা। অর্থাৎ হি উইল বি ইটিং রাইস, সে ভাত খেতে থাকবে। এইটাকে আমরা কি করেছি, হি উইল বি ড্রাইভিং এ কার, কয়েকটা বাক্য লিখলাম, দে উইল বি প্লেইং ফুটবল। এটা নেগেটিভ কি হবে, এই যে উইল বি, এর উইলের সঙ্গে শুধু নট দিলে নেগেটিভ হয়ে যাবে। দেখেন আমি সেই প্রথম থেকে ক্লাসের শিখিয়ে আসছি যে কিভাবে নেগেটিভ করব, কিভাবে ইন্টারোগেটিভ করব, কিভাবে নেগেটিভ ইন্টারোগেটিভ করব, খুবই সহজ। এখানে লিখলাম আই উইল বি ইটিং রাইস, আমি ভাত খেতে থাকবো। যখন এটাকে নেগেটিভ বা না বোধক করব, তখন ওই উইলের সঙ্গে নট হবে, আই উইল নট বি ইটিং রাইস। এই নিয়ম আরো কয়েকটা বাক্য বলেন তো, আই ওন্ট বি এ ডক্টর, আই ওন্ট বি এ টিচার। হুম, তো এটা কিন্তু সব অ্যাফার্মেটিভে বললেন ফিউচার ইনডেফিনিট, আর ফিউচার কন্টিনিউয়াসে কি বলতে হবে, আই ওন্ট বি ইটিং রাইস, I won't be playing football. They won't be doing the work. They won't be writing a letter. অর্থাৎ তারা চিঠি লিখতে থাকবে না, তারা কবিতা লিখতে থাকবে না, তারা ভাত খেতে থাকবে না। এই জায়গাটা কি করতে হবে, এই জায়গাটা কিন্তু আমাদের এই উইল, উইলের সঙ্গে নট যোগ করতে হবে। পরের বাক্যটা দেখেন, হি ওন্ট বি ড্রাইভিং আ কার, কি লিখলাম, হি ওন্ট বি ড্রাইভিং আ কার, সে একটা গাড়ি চালাতে থাকবে না। দে ওন্ট বি প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলতে থাকবে না। দে ওন্ট বি প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলতে থাকবে না। অর্থাৎ এই জায়গাগুলোকে আমরা উপরের এই যে নিয়মটা এখানে বলা হচ্ছে। এবার আসি ফিউচার টেন্সের, ফিউচার কন্টিনিউয়াস টেন্সের বি ভার্বের ব্যবহার নিয়ে। ফিউচার কন্টিনিউয়াস টেন্স হচ্ছে কোনো কাজ ভবিষ্যতে চলতে থাকবে। এই টেন্সে যে যে বি ভার্বটা ব্যবহৃত হয়, সেইটা উইল এর সাথে অক্সিলারি ভার্ব হিসেবে বসে, এবং এর সাথে আরো একটা বি ভার্ব থাকে যেটা সেন্টেন্সে মেইন ভার্ব হিসেবে বসে। সেই সেই ভার্বটার সাথে আইএনজি যুক্ত হয়। এর স্ট্রাকচার কি হবে দেখেন, প্রথমে সাবজেক্ট বসাতে হবে, সাবজেক্ট কি নিয়েছি, আই, তারপর শ্যাল বা উইল এর সঙ্গে বি, আই উইল বি, কি দিয়েছি, আই উইল বি। আর যখন শ্যাল বি বা উইল বি দেব, তখন ভার্বের সঙ্গে আইএনজি হবে। আই উইল বি ইট এর সঙ্গে আইএনজি, আই উইল বি ইটিং রাইস, আই উইল বি ইটিং রাইস, আমি ভাত খেতে থাকবো। হি উইল বি ড্রাইভিং এ কার,
সে একটা গাড়ি চালাইতে থাকবে। দে উইল বি প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলতে থাকবে। আই ওয়ন্ট বি ইটিং রাইস, আমি ভাত খেতে থাকবো না। উইল আই বি ইটিং রাইস। এবার দেখেন ইন্টারোগেটিভ করার সময় কি হবে, ওই যে বাক্যে শ্যাল উইল নামক একটা অক্সিলারি ভার্ব থাকে, ওইটা সবার প্রথমে আনতে হবে। উইল আই বি ইটিং রাইস, এই বাক্যগুলো একটু পড়েন তো, উইল আই বি ইটিং রাইস এখান থেকে শেষ পর্যন্ত। Will I be eating rice? Will he be driving a car? Will they be playing football? Will Ruma be drawing a picture? Won't I be eating rice? Won't he be driving a car? Won't they be playing football? Won't Ruma be drawing a picture? ধন্যবাদ। এগুলোর বাংলাটাও আমরা একটু বলি। প্রথমটা, উইল আই বি ইটিং রাইস, আমি কি ভাত খেতে থাকবো। উইল হি বি ড্রাইভিং আ কার, সে কি গাড়ি চালাতে থাকবে। উইল দে বি প্লেইং ফুটবল, তারা কি ফুটবল খেলতে থাকবে। উইল রুমা বি ড্রয়িং আ পিকচার, রুমা কি ছবি আঁকতে থাকবে। ওন্ট আই বি ইটিং রাইস, আমি কি ভাত খেতে থাকবো না। অর্থাৎ ফিউচার টেন্সের নেগেটিভ ইন্টারোগেটিভ এর বাংলা কি, প্রশ্ন না বোধক। যে কোনো ওয়ার্ড, যে কোনো সেন্টেন্স এর বাংলা জানতে হবে। কেন জানবো, আমরা বাঙালি মানুষ। আমরা যদি সাদা চামড়ার ইংরেজি হতাম, আমাদের বাংলা না জানলেও চলতো, কিন্তু আমাদেরকে কি করতে হবে, প্রচুর পরিমাণে বাংলাটা জানতে হবে। আই ওয়ন্ট বি ইটিং রাইস, আই ওয়ন্ট বি ইটিং রাইস, আমি ভাত খেতে থাকবো না। ওন্ট হি বি ড্রাইভিং আ কার, সে কি গাড়ি চালাতে থাকবে না। ওন্ট দে বি প্লেইং ফুটবল, তারা কি ফুটবল খেলতে থাকবে না। অর্থাৎ এই বাক্যগুলা কিন্তু আমরা এইভাবে তৈরি করতে পারি। এইবার আসবো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এটার বাংলাটা হচ্ছে চলমান বর্তমান কাল। চলমান কিন্তু সময়ের উল্লেখ থাকবে। যেমন দেখেন, আমি 5 বছর ধরে এই কোম্পানিতে কাজ করিতেছি। আই হ্যাভ বিন ওয়ার্কিং ইন দিস কোম্পানি ফর 5 ইয়ার্স। আই হ্যাভ বিন ওয়ার্কিং ইন দিস কোম্পানি ফর 5 ইয়ার্স, আমি এই কোম্পানিতে 5 বছর ধরে কাজ করছি। সকাল থেকে বৃষ্টি হচ্ছে। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, তারা সকাল থেকে খেলছিল। দে হ্যাড বিন প্লেইং সিন্স মর্নিং। দেখেন এই জায়গাটা একটু মনে রাখবেন, কি জানো, যখন যাবৎ বা ধরে থাকে তখন ফর বসে, এফ ও আর, ফর। আর যখন হইতে থেকে চেয়ে বসে তখন সিন্স, এস সি আই এন সি ই, সিন্স বসে। আমি জায়গাটা খুব ক্লিয়ার করে দিব। দেখেন, যদি কোনো বাংলা বাক্যের ভিতরে যাবৎ বা ধরে থাকে তখন ফর বসে। যেমন আমি এই কোম্পানিতে 5 বছর ধরে কাজ করছি, এই যে ধরে শব্দটা আছে না, এই ধরে শব্দটা থাকার কারণে দেখেন এখানে ফর বসেছে। আই হ্যাভ বিন ওয়ার্কিং ইন দিস কোম্পানি ফর 5 ইয়ার্স, কি বসেছে, ফর। খুব একটা মজার জিনিস। আর যদি হইতে থেকে চেয়ে থাকে তখন সিন্স বসে। এই বাক্যটাকে যদি এইভাবে লেখা হয়, আমি এই কোম্পানিতে 10 বছর হতে কাজ করছি। আই হ্যাভ বিন ওয়ার্কিং ইন দিস কোম্পানি সিন্স 10 ইয়ার্স। অথবা এখানে 10 বছর ধরে বলা যায় না, বলতে হবে আমি 1980 সাল থেকে এই কোম্পানিতে চাকরি করছি। আমি 1980 সাল থেকে এই কোম্পানিতে চাকরি করছি। আই হ্যাভ বিন ওয়ার্কিং ইন দিস কোম্পানি ফর 5 ইয়ার্স। এখানে ফরের বদলে সিন্স দিতে হবে। কি দিতে হবে, সিন্স দিতে হবে। অর্থাৎ এখানে কি লিখতে হবে, আই হ্যাভ বিন ওয়ার্কিং ইন দিস কোম্পানি সিন্স 5 ইয়ার্স। অর্থাৎ অতি সহজে বাক্যটা আমরা তৈরি করতে পারি। যাবৎ বা ধরে থাকলে ফর, আর হইতে থেকে শেষ থাকলে সিন্স হবে। কি হবে, সিন্স হবে। এই বিষয়টা কিন্তু একটু খুব ভালোভাবে আমাদেরকে মনে রাখতে হবে। অর্থাৎ আমরা যখন যাবৎ বা ধরে থাকবে তখন ফর, আর হইতে থেকে চেয়ে থাকবে। সকাল থেকে বৃষ্টি হচ্ছে, দেখেন এই যে বাক্যটা কি আছে, সকাল থেকে, তাই না। এখানে একটা সময়ের উল্লেখ আছে। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। তারা সকাল থেকে খেলছিল। দে উইল দে উইল হ্যাভ বিন প্লেইং, সরি, সে 5 ঘন্টা ধরে অঙ্কটি করতে থাকবে। হি উইল হ্যাভ বিন ডুইং দ্য সাম ফর 5 ইয়ার্স। এইভাবে আমরা আরো কিছু এক্সাম্পল দেখবো। এখন আমরা আসি বিং এর ব্যবহার। এটা তো বিন এর ব্যবহার দেখলাম, বিন। এই জায়গাটা দেখেন, আমি একটু ব্যাখ্যা দিয়ে দেই। এই বিনটা কেন বসলো, আমি একটু আগে আপনাদেরকে শিখিয়েছি যে বি ভার্বের পাস্ট পার্টিসিপেল হিসাবে বিন বসে। দেখেন, বি ভার্বের ভিতরে প্রেজেন্ট টেন্সে থাকে অ্যাম, ইজ আর ওয়াজ ওয়্যার, একটা লিখলাম অ্যাম। পাস্ট টেন্সের ভিতরে থাকে হচ্ছে ওয়াজ। আর পাস্ট পার্টিসিপলে কি থাকবে তাহলে, এই বি ভার্বের পাস্ট পার্টিসিপলটা অনেকেই আমরা জানি না, এটা কিন্তু বিন, বি ডাবল ই এন। এই জন্য এখানে বিন এর ব্যবহার করা হয়েছে। বিন শব্দের অর্থ কি, যেমন ইট মানে খাওয়া, এট মানে খেয়েছিলাম, আর ইটেন মানে খাইয়াছি, অর্থাৎ কাজটা করা হয়েছে। এই বিন শব্দের অর্থ হচ্ছে থেকেছি, গিয়াছি, এমন একটা ভাব বুঝায়।
আমি এই কোম্পানিতে 5 বছর ধরে কাজ করছি, মানে কি 5 বছর হয়ে গেছে আমি এই কোম্পানিতে আছি, 5 বছর অতিবাহিত হয়েছে আমি এই কোম্পানিতে থেকেছি। যদি বলা হয় সে 10 বছর আমেরিকায় থেকেছে, এটার ইংলিশ কি হবে কেউ বলতে পারেন? সে 10 বছর আমেরিকায় থেকেছে, বলেন তো। She had been she had been living since 5 years. ধন্যবাদ দোকান, এখানে হি হ্যাজ বিন দিতে হবে, হি হ্যাজ বিন লিভিং ইন আমেরিকা ফর 10 ইয়ার্স, অর্থাৎ সে আমেরিকায় থেকে দেশে চলে এসেছে। আপনি কারোর সামনে তারে পরিচয় করাই দিচ্ছেন যে এই লোকটা 10 বছর আমেরিকায় থেকেছে। এখানে বি মানে হচ্ছে থাকা। এই যে এই বাক্যটা দেখেন, আই হ্যাভ বিন ওয়ার্কিং, আমি কাজ করিতেছি, তার মানে কি আমার কাজ করা হয়ে গিয়েছে। এই বি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, একটা ভার্বের প্রায় 3টা ফর্ম থাকে না, ইট, এট, ইটেন, ডু, ডিড, ডান, গো, ওয়েন্ট, গন, ওই শেষেরটাকে বলা হয় পাস্ট পার্টিসিপল ফর্ম। আর এই বিনটা কিন্তু এখানে পাস্ট পার্টিসিপল ফর্ম। আই হ্যাভ বিন ওয়ার্কিং ইন দিস কোম্পানি ফর 5 ইয়ার্স, এখানে কিন্তু সেই বিন এর ব্যবহারটা দেখিয়েছি। এবার আমরা একটু দেখব বিং এর ব্যবহার। দেখেন এই যে বিই আইএনজি, আগে আমরা দেখেছি বিন, বি ডাবল ই এন, এখন দেখব বিং এর ব্যবহার। বিং হচ্ছে, বিং ভার্বটা প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে ব্যবহৃত হয়, প্রেজেন্ট পার্টিসিপল। আর এই বিনটা কি হয়? পাস্ট পার্টিসিপল, ওই যে বলেছি ভার্বের ভি3 ফর্ম। আর এটা কিন্তু মূল ভার্বের সঙ্গে আইএনজি, এটাকে বলা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। এই পার্টিসিপেলের একটা ক্লাস নিব আগামী ক্লাসে, পার্টিসিপেল এবং জিরান্ড। ইংরেজিতে কথা বলতে গেলে এইটার গুরুত্ব অনেক। যেমন আমি একটা চলন্ত ট্রেন দেখলাম, এটার ইংরেজি কি হবে? আমি একটা চলন্ত ট্রেন দেখলাম। I have seen running train. হ্যাঁ, এখানে দেখলাম, এটা পাস্ট ইনডেফিনিট বলেছি না, এটা এইভাবে বলতে হবে, আই স, I মানে আমি saw দেখেছিলাম, train. আই স এ রানিং ট্রেন। এখানে এই রানিং এর নিচে দাগ দেওয়া থাকলো, রানিং কোন পার্টস অফ স্পিচ। তো এই রানিংটা কিন্তু এখানে জিরান্ডের ব্যবহার। এইটাকে বলা হচ্ছে জিরান্ড, হচ্ছে কি জানেন, ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত শব্দ, এবং এইটা কখনো কখনো নাউনের কাজ করে, কখনো কখনো ভার্বের কাজ করে। পার্টিসিপল, সরি, Other verb. হ্যাঁ ঠিক ঠিক, পার্টস অফ স্পিচ যদি কেউ ভালোভাবে শিখতে পারে, পার্টস অফ স্পিচ, টেন্স আর ভয়েস চেঞ্জ, এই জিনিসগুলো শিখলে তার এই ল্যাঙ্গুয়েজটা 80 ভাগ শেখা হয়ে যাবে, অর্থাৎ 80% তার কমপ্লিট করা হয়ে যাবে। কি শিখতে হবে? পার্টস অফ স্পিচ, টেন্স আর হচ্ছে ভয়েস চেঞ্জ। ভয়েসটা কেন জানতে হয়? দেখেন আমরা কোনো কোনো কথা আছে অ্যাক্টিভে বলতে পারি না, প্যাসিভে বলতে হয়। যেমন আপনি হংকং এ থাকেন, আপনি প্রথম যেদিন ওখানে গিয়েছেন, আপনি জামা কাপড় কিনবেন বা আপনি মাছ কিনবেন, চাউল কিনবেন, আপনি বাজার চেনেন না, বা বাজারে কোথায় মাছ বিক্রি হয় আপনি জানেন না। আপনি রিক্সায় উঠে রিক্সাওয়ালাকে বলছেন যে ভাই এই বাজারে কোথায় মাছ বিক্রি করা হয়। দেখেন, ভয়েস চেঞ্জ দুই প্রকার, অ্যাক্টিভ এবং প্যাসিভ। অ্যাক্টিভ এবং প্যাসিভ। অ্যাক্টিভ শব্দের অ্যাক্টিভ ভয়েসের অর্থ হচ্ছে কর্তৃবাচ্য, আর প্যাসিভ ভয়েসের অর্থ হচ্ছে কর্মবাচ্য। প্যাসিভ ভয়েসের অর্থ হচ্ছে কর্মবাচ্য, অর্থাৎ যেখানে কর্মপ্রধান হয় তাকে কর্মবাচ্য বলে, আর যেখানে কর্তা প্রধান হয় তাকে অ্যাক্টিভ ভয়েস বা কর্তৃবাচ্য বলে। যেমন আমি ভাত খাই, আই ইট রাইস। আর যদি বলি ভাত আমার দ্বারা খাওয়া হয়, তখন কি বলবো? রাইস ইজ ইটেন বাই মি। তখন কি বলবো? রাইস ইজ ইটেন বাই মি, ভাত আমার দ্বারা খাওয়া হয়। অর্থাৎ এতটুকু মনে রাখবেন, যখন কোনো বাক্যে কর্মটা ওই কর্তার জায়গায় এসে বসে পড়ে, তার জায়গা দখল করে, তখন তাকে প্যাসিভ ভয়েস বলে। ইংরেজি সংবাদপত্র, ইংরেজি বক্তব্য বেশিরভাগ প্যাসিভ ভয়েসে দেওয়া হয়। যদি বলা হয়, দেখবেন রাস্তার পাশে লেখা থাকে যে এই জমিটি বিক্রয় করা হবে, এই বাড়িটি বিক্রয় করা হবে। আচ্ছা, ওখানে কি বলা আছে যে মিস্টার সেলিম সাহেব, মিস্টার অমুক সাহেব এই বাড়িটি বিক্রয় করবে? ওখানে কোনো কর্তা থাকে না। তা বাড়ি কি নিজে নিজে কখনো বিক্রি হতে পারে? পারে না। কেউ না কেউ তাকে বিক্রি করে, কেউ না কেউ বাড়িটা কেনে। তো এখানে সাবজেক্ট বা কর্তা যখন সরাসরি থাকে না, তখন তাকে প্যাসিভ ভয়েস বলে, আর যখন সরাসরি কর্তা থাকে তখন তাকে অ্যাক্টিভ ভয়েস বলে। ভয়েস চেঞ্জ কি মোটামুটি ধারণা পেয়েছেন? দেখেন বি ভার্বের ভিতরে ভয়েস চেঞ্জের ধারণা দিয়ে দিলাম। এই ইংরেজি ভাষাটা চেইন সিস্টেম, একটার সঙ্গে আরেকটা লেগে আছে, একটা বাদ দিয়ে আরেকটা বোঝা যায় না, ধারাবাহিক নাটকের মতো। এই জন্য বলি যে কেউ ক্লাস কামাই দিবেন না। ক্লাস কামাই দিলে কি হবে? তখন কিন্তু সে পরবর্তী ক্লাস, একটা ক্লাস মিস করলেন, পরবর্তী ক্লাসটা আপনি বুঝতে পারবেন না। তো এখানে কি দেখলাম? এখানে বিং এর ব্যবহার দেখি। বিং হচ্ছে বি ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে ব্যবহৃত হয়, মেইন ভার্ব হিসেবে বসতে পারে, এছাড়া অ্যাডজেক্টিভ হিসেবে বসে থাকে। বিং এর বিস্তারিত ব্যবহার থাকার কারণে অন্য অধ্যায়ে আমরা আলোচনা করব। এখানে এই বিং এর ব্যবহারটা আমরা সামনে অন্য একটা ক্লাসে দেখব।
এটা একসঙ্গে বেশি দেখলে আমাদের থাকবে না। তবে আজকে আপনাদের হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, এইগুলো হোমওয়ার্ক থাকবে। দেখেন, দে ড্যাশ, এই ড্যাশে কি হবে? দে আর সো হ্যাপি টু সি ইউ, নাকি এখানে অ্যাম ইজ আর ওয়াজ আর কোনটা হবে? এটা এখানে হবে হচ্ছে দে ওয়ার ভেরি হ্যাপি টু সি ইউ, তারা তোমাকে দেখে খুব খুশি হয়েছিল। শি ড্যাশ, শি ইজ, এখানে ইজ হবে। শি ইজ ভেরি ট্যালেন্টেড, সে খুব বুদ্ধিমতী। মাই প্যারেন্টস ড্যাশ ইন দ্য লিভিং রুম, মাই প্যারেন্টস আর ইন দ্য লিভিং রুম, আমার পিতামাতা এখন লিভিং রুমে আছে। এগুলো আমি পিডিএফ পাঠিয়ে দিচ্ছি, আপনারা এগুলো একটু করবেন। পরবর্তী দিন আমি এই ডু ভার্বটা একটু দেখাবো। ডু ভার্বের ব্যবহার খুব বিস্তারিত। দেখেন, একটা মানুষের ভিতরে থেকে যখন রুহু বেরিয়ে যায় তখন তো কিন্তু সে মৃত বলে গণ্য হয়। তাই একটা বাক্যের ভিতরে যদি ভার্বটা ভুল হয়ে যায়, ওই বাক্যটা কিন্তু মৃত বলে গণ্য হবে। এই জন্য আমি বারবার আমার প্রত্যেকটা ব্যাচে স্টুডেন্টদেরকে বলি, ভার্বের ব্যবহার শিখতে হবে খুব ভালো করে। আমার কথাটা কি আপনাদের পছন্দ হয়? Yes, sir. এই ভার্বের ব্যবহারটা আমরা আগামী ক্লাসে আবারও দেখব। তো আজকে যতটুকু করালাম, এটা কি ভালোভাবে সবাই নিতে পারছেন, বুঝতে পারছেন আপনি? Yes, sir, I understood. ইয়েস, আই হ্যাভ আন্ডার, ধন্যবাদ, থ্যাংকস এ লট। আই হোপ আই উইল মিট ইউ ইন দ্য নেক্সট ক্লাস। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস, টেক কেয়ার অফ ইউর হেলথ। আল্লাহ হাফিজ, থ্যাংক ইউ। Sir, I'll send you next schedule my Sunday. I will next. ইয়েস ইয়েস, টাইমটা একটু লিখে দেন, ওখানে টাইম লিখে দিলে আমারও সুবিধা হবে, আপনারও সুবিধা হবে।